দেশের নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি সহ সব ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। হাইকোর্টের রায় ৩ মাসের মধ্যে বিচার বিভাগীয় সচিবালয় গঠনের নির্দেশ। রাজনৈতিক প্রতিপক্ষকে র্যাবের বন্দিশালায় ক্রস ফায়ারও দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের সাবেক আইজিপির সাক্ষ্য, প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল, জানালেন আইন উপদেষ্টা। নূরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল, দেখতে গেলেন জাগপা সভাপতি লুৎফর রহমানকেও। রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে। অংশ নেবে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ 7 দল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন থেকে সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে ৫৫ সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান বাতিল করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এছাড়াও আগামী ৩ মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়। ১৩ আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সাথে এ বিষয়ে রায়ের জন্য এদিন ধার্য করা হয়েছিল। ওই দিন আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। ২৩ এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। গত ২০ এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টে বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলবো তার সাথে। ওবায়দুল্লাহ, বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে এবং হাইকোর্টের এই রায় সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? আর ট্রাইব্যুনালের সাবেক আইজিপির সাক্ষ্যের বিষয়েও আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। প্রথম বিষয়টি বলি, সেটি হচ্ছে আগে সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা, অর্থাৎ ছুটি, বদলি, পদোন্নতি, প্রমোশন, এই সমস্ত বিষয়গুলো আগে রাষ্ট্রপতির অধীনস্থ ছিল। সেটি এখন আজকে এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হয়েছে, যা ৪র্দশ এবং ৫ম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে এই বিচারকদের সমস্ত বিষয় কিছু এখন থেকে সুপ্রিম কোর্টের অধীনস্থ, অর্থাৎ তাদের ছুটি, বদলি, প্রমোশন, পদোন্নতি, এই সামগ্রিক বিষয়গুলো আগে রাষ্ট্রপতির অধীনস্থ ছিল, এখন সেটি সরাসরি সুপ্রিম কোর্টের অধীনস্থ হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চৌধুরী আসাদুজ্জামান খান কামাল সহ এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেই মামলাটি ছিল, তার আজকে জবানবন্দি ছিল আদালতে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আপনি জানেন সেটি কিন্তু এই মামলার আসলে রাজসাক্ষী আদালতে, এবং তার জবানবন্দি ছিল। সেই জবানবন্দিতে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তার জবানবন্দিতে। সেটি উনি বলেছেন যে ২০১৪ সালের নির্বাচনে কী হয়েছে, ২০১৮ সালের নির্বাচনে কী হয়েছে, এবং আমরা যে আয়নাঘর বলি, সেই আয়নাঘর বা TFI সেল যেটি আছে, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, সেই সেলে আসলে কি করা হতো, এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে উনি জবানবন্দিতে বলেছেন। যে ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির নির্দেশে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয়েছিল রাতে 50 ভাগ ব্যালট ভর্তি করানোর জন্য বলা হয়েছিল। এই বিষয়টি আসলে তৎকালীন এই আইজিপি জাবেদ পাটোয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই নির্দেশটি দিয়েছিলেন, এবং জুলাই বিপ্লবের সময় যে সমন্বয়কদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল ডিবিতে, সেই পুরো নির্দেশনাটি ছিল DGFI-এর পক্ষ থেকে, এবং তা বাস্তবায়ন করেছেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আজকে আদালতে দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ তথ্য। ধন্যবাদ। হাইকোর্ট থেকে জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন।
2018 সালের নির্বাচনে ভোটের আগে রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে পরামর্শ দিয়েছিলেন সে সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি, আর তাই বাস্তবায়ন করা হয়। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রাজসাক্ষীর জবানবন্দিতে এসব কথা বলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, সরকারের জন্য হুমকি, ভিন্ন মতের লোকদের র্যাবের বন্দিশালায় ধরে আনা হতো ও ক্রস ফায়ার করা হতো। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তিনি জবানবন্দি দিয়েছেন। সাবেক এই আইজিপি আরও জানান, সমন্বয়কদের গ্রেফতার করে আন্দোলন প্রত্যাহারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা এসেছিল ডিজিএফআই এর পক্ষ থেকে। এটির বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তখনকার ডিবি প্রধান হারুনুর রশিদকে। গত 10 জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেন। শেখ হাসিনার এই মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা আরও জানান, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারব। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12:15টার দিকে তিনি ধামেক হাসপাতালে যান। এ সময় তিনি নূরের শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অনেকে আহত হন। অন্যদিকে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি লুৎফর রহমানকেও দেখতে যান বিএনপি মহাসচিব। সোমবার রাতে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আজ আরও 7টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকাল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে বৈঠকটি। দলগুলো হচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়। সেখানে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। কেউ নির্বাচন ছাড়া কোনো বিকল্প খুঁজলে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। ডাকসুতে প্রচার প্রচারণার আজ 8ম দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মহিব, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? গতকালকে যে হাইকোর্টের একটি আদেশ ছিল যে ডাকসু নির্বাচন স্থগিত করে, সেই আদেশের পর ছাত্রদের মধ্যে এক ধরনের হতাশা ছিল, কিন্তু তারপরে চেম্বার জজ আদালত থেকে সেই স্থগিতাদেশ স্থগিত করার পরে শিক্ষার্থীদের মধ্যে সেই আবারও পুনরুদ্যমে সেই উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে এই নির্বাচনকে ঘিরে। তবে একটি অপ্রীতিকর ঘটনা যেটি পুরো বিশ্ববিদ্যালয়কে অনেকটা উত্তপ্ত করে রেখেছে, সেটি হচ্ছে যে যেই শিক্ষার্থী রিট করেছিলেন সেই
শিক্ষার্থীকে ফেসবুকে, একজন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তিনি ফেসবুকে গণধর্ষণের হুমকি দিয়েছিলেন। সেই ফেসবুকের সেই হুমকি দেওয়ারকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যেমন বিক্ষোভ মিছিল করেছে, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক তারা কিন্তু এই দায়ী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন মধুর ক্যান্টিনে। এবং তারা যেটি বলছেন যে এই শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করেই নয়, নানা সময়ে শিক্ষার্থী এবং এমনকি শিক্ষকদের বিরুদ্ধেও সাইবার বুলিং হচ্ছে এবং এই সাইবার বুলিং এর শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। এটি বন্ধে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে যেসব বিশেষ করে ফেসবুক আইডি, অর্থাৎ যেই আইডিগুলোর থেকে এগুলো করা হচ্ছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে যেহেতু নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু শিক্ষার্থীদের যে প্রচারণা, বিশেষ করে প্রার্থীদের প্রচারণা, সেটিও বাড়ছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় ৪৫ জন শিক্ষার্থী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে ইনসানিয়াত বিপ্লব ছাত্র ফ্রন্টের যেই প্যানেল, সেই প্যানেল তারা ইশতেহার ঘোষণা করেছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ছাত্র শিবির তারাও কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের কাছে হলে হলে গিয়ে তারা কিন্তু তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচনে জয়ী হলে কি কি প্রতিশ্রুতি পালন করবেন সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কেন্দ্রিক সার্বিক প্রচারণার সার্বিক তথ্য। সিফাত, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন মহিবুল্লাহ মহিব। জাতীয় পার্টিকে নিষিদ্ধ নয়, অতীত কর্মকাণ্ডের জন্য দলটির নেতাদের শাস্তির পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন বিশ্লেষকরা। দলটিকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী বিভাগে নয়, বিচার বিভাগের মাধ্যমে করার পরামর্শ তাদের। জাতীয় পার্টি জন্ম লগ্ন থেকেই বিতর্কিত মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের দোসর হিসেবে গত ১৫ বছরের কর্মকাণ্ডের জন্য তাদের বিচারের আওতায় আনা সময়ের দাবি। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে পতন ঘটে তৎকালীন এরশাদ সরকারের। এরপর বেশ কিছুকাল ক্ষমতার বাইরে ছিল জাতীয় পার্টি। গত ১৫ বছরে দলটি জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে আওয়ামী লীগের উপর ভর করেই বরাবরই ক্ষমতার মসনদে থাকার চেষ্টা করেছে জাতীয় পার্টি। গেল বছর ৫ আগস্ট দেশের মাটিতে আওয়ামী লীগের বিদায়ী ঘণ্টা বাজলেও ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে উকি মারছে বিতর্কিত ও সমালোচিত জাতীয় পার্টি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল দলটিকে নিষিদ্ধের দাবি তুলছে। বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার পর দাবিটি আরও জোরালো হয়েছে। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে দলটির নেতৃত্বকে জবাবদিহিতায় আনার পক্ষে মত রাজনৈতিক বিশ্লেষকদের। জাতীয় পার্টির আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে ১৫ বছরের তাদের যে স্বৈরাচারী দুঃশাসন, সেই দুঃশাসনের সবসময় সহযোগী শক্তি হিসাবে তারা কাজ করেছে এবং অনেকে এই কথাটা বলতে চান যে জাতীয় পার্টি যদি ওইভাবে তাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আওয়ামী লীগের এই ফেসিবাদী শক্তি হিসাবে তাদের উত্থান সেটা নাও হতে পারত। প্রিভিয়াস গভর্নমেন্টের ফ্যাসিজমের পেছনে তাদের একটা বড় অবদান আছে। এখন এই দাবি জুলাইয়ের পর থেকে উঠছিল যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক। আমি মনে করি আসলে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আসলে সমাধান বেরিয়ে আসবে না। এখানে জাতীয় পার্টির নেতৃত্বে যারা ছিল তাদেরকে একটা বিচারের আওতায় আনতে হবে। জাতীয় পার্টির বিচার না হলে আগামীতে তাদের মাধ্যমে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার প্রচেষ্টা চালাবে বলেও শঙ্কা তাদের। জবাবদিহিতার আওতায় আনতে গেলে যেটা হবে যে এই যে নেতৃত্বে যারা ছিলেন তারা কিভাবে আসলে প্রিভিয়াস যে ফ্যাসিজম গভর্নমেন্টকে তারা কিভাবে সহায়তা করেছে এবং প্রত্যেক যে নেতা আছেন তাদের ভূমিকাটা কি ছিল, তাদেরকে স্পষ্টতই আইনের আওতায় নিয়ে আসা। তবে জাতীয় পার্টি অবশ্যই জবাবদিহিতার আওতায় তাদেরকে আনা দরকার। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের ভূমিকা পালন করেছে, রাজনীতির উপর মানুষের একটা আস্থাহীনতা তৈরির মতো প্রেক্ষাপট তারা তৈরি করেছে। দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিতর্কিত কর্মকাণ্ড জড়িত ছিল অভিযোগ করে জাতীয় পার্টির কার্যক্রমে বিধিনিষেধের আরোপের পক্ষে মত দেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় সাইফুল হক এমন মন্তব্য করেন। গণতন্ত্র মঞ্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে
দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সাইফুল হক বলেন, যারা পিআর সহ নানা দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, পরোক্ষভাবে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার 1 বছরেও সংস্কারমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি। বলেন, নির্বাচন সঠিক করতে না পারলে দেশে অন্ধকার তলিয়ে যাবে। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো তৎপরতা মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশের নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি সহ সব ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। হাইকোর্টের রায়, 3 মাসের মধ্যে বিচার বিভাগীয় সচিবালয় গঠনের নির্দেশ। রাজনৈতিক প্রতিপক্ষকে র্যাবের বন্দিশালায় ক্রস ফায়ারও দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে সাবেক আইজিপির সাক্ষ্য, প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল, জানালেন আইন উপদেষ্টা। নূরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল, দেখতে গেলেন জাগপা সভাপতি লুৎফর রহমানকেও। রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে, অংশ নেবে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, অধিকার পরিষদ সহ 7 দল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ আপডেট। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।